স্যার, কোনো একজনের অভিযোগের ভিত্তিতে থানা থেকে একজনকে ফোন করা হলো, থানাতে দেখা করতে বলা হলো। তার মানে কি থানাতে এলে তাকে অ্যারেস্ট করতে পারে? ছেলে মেয়ে কোনো লাভ রিলেশনে আছে, রাইট, প্রেমের সম্পর্কে আছে, এবং দেখা যাচ্ছে সেই সময় তাদের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি, কিছু চ্যাট, সেগুলো স্টোর থাকে, এবং দেখা যাচ্ছে যখন তাদের মধ্যে ব্রেকআপ হচ্ছে, বিচ্ছেদ হচ্ছে, কোনো এক পক্ষ, ছেলেটি বা হোক মেয়েটি, সেগুলো সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দিত। পুলিশ কি কখনো বাইকের চাবি সিজ করতে পারে? কোনো এক ব্যক্তি ড্রিঙ্ক করলেন, তারপর ঠিক কতটা সময়ের পর তিনি ড্রাইভ করতে পারেন? মদ খাওয়ার কোথাও কোনো সেকশন নেই, না ইন্ডিয়ান পেনাল কোডে ছিল, না বিএনএস আছে, কোথাও কোনো নেই। মদ খেয়ে কিছু একটা করতে হবে, অর্থাৎ মদ খেয়ে মাতলামো করতে হবে, এবং পুলিশ তাকে ধরবে না। কারণ ড্রিঙ্ক করাটা তো কোনো অপরাধ নয়। কারণ প্রতিশ্রুতি তো মৌখিকই হয়, এ তো আর লিখিত প্রতিশ্রুতি কেউ দেয় না, যে এগ্রিমেন্ট কেউ তো করে না যে আমি তোমাকে বিয়ে করবো, এরকম একসাথে থাকছে। তারপর যে কোনো কারণে হোক, সিচুয়েশন চেঞ্জ হলো, মন চেঞ্জ হলো, বিয়ে করা সম্ভব নয়, যা হয়েছে হয়েছে, আমাদের কনসেন্টে হয়েছে, এরকম। এখন মেয়েটি তখন নানা রকম কেস আনে, ছেলেটির এগেনস্টে রেপিং কেস আনে, এটা নানা রকম আনে। দুজন অ্যাডাল্ট অন কনসেন্ট করেছে, তারা রেপ কোথায় হচ্ছে? হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেনি, সেইটা দাঁড়াতে পারে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, ওই ধরনের একটা কেস দাঁড়াতে পারে। সম্প্রতি বোলপুরে পৌষ মেলা হলো, 6 দিনের পৌষ মেলা। 6 দিনের পৌষ মেলায় মানে বেশ কয়েকশো কোটি টাকার নাকি এরকম লিকার বিক্রি হয়েছিল। আইন মানে ভয় নয়, আইন মানে ভরসা, ন্যায়ের পথে চলার নিরাপদ এক ভাষা। কেন এই কবিতাটা বললাম? আমাদের জীবনে চলতে চলতে আমরা ছোটখাটো অনেক বিষয় গুরুত্ব দিই না, কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেই ঘটনাগুলো গুরুত্ব না দেওয়ার জন্য অথবা আইন না জানার জন্য আমরা বড় কোনো বিপদের মুখোমুখি হই। সেরকমই আমাদের সমাজে এই মুহূর্তে, মানে যুব সমাজে বিশেষ করে, অনেক ছেলে মেয়ে অনেক সমস্যায় পড়ে। আবেগের বশে বা কোনো রকম কোনো স্বাভাবিক ঘটনাকে স্বাভাবিক ঘটনা ভেবে মনে করে কোনো কিছু না ভেবে থেমে গিয়ে পরে সমস্যায় পড়ে। তো এরকম যুব সমাজের যে আইনি সতর্কতা বা সচেতনতা থাকা উচিত, সেই সব নানাবিধ বিষয় নিয়ে আজকে অ্যামাজ স্টুডিওর পডকাস্টের এই পর্বে আলোচনা করব এমন একজন মানুষের সঙ্গে। তিনি হলেন সিনিয়র অ্যাডভোকেট, অনারেবল ক্যালকাটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মিস্টার কল্লোল গুহ ঠাকুরতা। নমস্কার স্যার। নমস্কার স্যার, বর্তমানে যুবক যুবতীদের মধ্যে কোন কোন ধরনের অপরাধ প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে? আচ্ছা, বর্তমান যুব সমাজের ভেতরে এক ধরনের অপরাধ প্রবণতা সম্প্রতি গ্রো করেছে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ডিউ টু প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট। বিশাল সংখ্যক বেকার যুবক যুবতী আমাদের সমাজে এখন অবস্থান করছেন, এবং প্রত্যেকেরই তো টাকা পয়সার দরকার। ওর জন্য জেনারেল প্রবণতা দেখা যাচ্ছে এই টেলিফোন হ্যাক করা, বা এই ব্যাংক সাইবার ক্রাইমের দিকে একটা প্রবণতা দেখা যাচ্ছে। অন্যান্য অপরাধের চাইতে এখন যেন দেখা যাচ্ছে এই অপরাধের সংখ্যাটাই ক্রমবর্ধমান। এই সামাজিক অবক্ষয়, বিশেষ করে এই বেকারত্বের বৃদ্ধি, বা ধরুন হয়তো চাকরি বাকরি পাচ্ছে কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট আর কি সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আসছে না, যার জন্য এই ধরনের অপরাধ প্রবণতা খানিকটা গ্রো করেছে। অ্যাপার্ট ফ্রম আদার অপরাধ তো রয়েছে, কিন্তু এই ধরনের অপরাধ আমার মনে হচ্ছে একটু প্রবণতা দিনকে দিন বাড়ছে, এই সাইবার ক্রাইম সংক্রান্ত অপরাধ। এছাড়াও স্যার, সাইবার ক্রাইম রিলেটেড অপরাধ ছাড়াও এই যে মাদক দ্রব্য, দ্রব্যের সঙ্গে নেশাজাতীয় দ্রব্যের সঙ্গে একটা কিছু সংখ্যক যুব সমাজ দেখা যাচ্ছে
একটা ফিক্সড ক্যাটাগরি, তারা তারা কিন্তু এই ধরনের অপরাধের সাথে আর কি কনস্ট্যান্ট জড়িত। মানে একবার অপরাধ করে হয়তো সাজা হলো, মুক্তি পেল, আবার সেই সেটা রিপিটেড হচ্ছে এই নেশা সংক্রান্ত অপরাধ। এবং এই এনডিপিএস কেস বাদ দিলেও ওটা তো অনেক বড় ব্যাপার হয়ে যাচ্ছে, মাদকদ্রব্য রাখা বা বিক্রি করা বা কিছু। দেখা যাচ্ছে যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেস কিন্তু রিসেন্টলি খুব বেড়ে গেছে, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেস। এবং বেড়ে যাওয়ার ফলে বিভিন্ন আর কি স্টেট গভর্নমেন্ট জরিমানার পরিমাণটাও বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে। যেমন ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ বা র্যাশ ড্রাইভিং সেকশন 184, 187 মোটর ভেহিকলস অ্যাক্টে এর আগে যে ফাইনটা ছিল সেটা ছিল ফার্স্ট অফেন্সের ক্ষেত্রে 1000 টাকা, আর সেকেন্ড অফেন্সে, সেকেন্ড এবং সাবস্টিটিউশনে 2000 টাকা, এরকম একটা ছিল। পরবর্তী অফেন্সের ক্ষেত্রে প্রপোর্শনালি সেটা বাড়বে। নতুন সেটাকে অ্যামেন্ড করে যেটা করা হয়েছে, ফার্স্ট অফেন্সের ক্ষেত্রে আপ টু ₹5,000, আপ টু কথাটা দেওয়া আছে, আপ টু। আগে যেমন 1000 রুপিস 2000 রুপিস ফিক্স ছিল, এখানে আপ টু ₹5,000। মানে পুলিশ ইচ্ছে করলে 5,000 টাকা পর্যন্ত ফাইন নিতে পারে, আবার 50 টাকা ফাইন নিয়েও ছেড়ে দিতে পারে। এই আপ টু 5,000 রুপিস দেওয়াতে হচ্ছে কি, বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ 5,000 টাকাই ক্লেম করছে। 5,000 টাকা যদি দেওয়া সম্ভব না হয়, তখন সেটা 1,000, 2,000 এরকম কমাচ্ছে, এরকম দেখা যাচ্ছে। এই সম্প্রতি 2-3 দিন আগে আমার কাছে একটা এরকম কেস এসেছিল, 5,000 টাকাই ক্লেম, তারপরে 3,000 টাকা রফা হলো, প্লাস মিসিলিনিয়াস কিছু এক্সপেন্সেস আরো 350 টাকার মতো, ওইটা দিয়ে তাকে বেরোতে হলো। হ্যাঁ, তা এই ড্রিঙ্ক অ্যান্ড এর কারণ হচ্ছে, আমি লক্ষ্য করে দেখছি বিভিন্ন জায়গাতে, যেমন ড্রিঙ্কস লিকার শপে খুব ছড়াছড়ি আছে, কাল প্রচুর লাইসেন্স দেওয়া হয়েছে, কারণ একটা লার্জ নাম্বার অফ রেভিনিউ লিকার শপ আর কি এখান থেকে আর কি ইনকাম হচ্ছে। সম্প্রতি বোলপুরে পৌষ মেলা হলো, 6 দিনের পৌষ মেলা। 6 দিনের পৌষ মেলায় মানে বেশ কয়েকশো কোটি টাকার নাকি এরকম লিকার বিক্রি হয়েছিল, এটা নিউজ হয়েছিল। এটা আর কি অ্যামাউন্ট কতটা করে, এমনটা এই মুহূর্তে মরছে না, এটা একটা সর্বকালীন রেকর্ড ছাপিয়ে গেছে এই 6 দিনের পৌষ মেলায়, শান্তিনিকেতনের মতন এলাকাতে। হ্যাঁ, তা এর ফলে হচ্ছে কি, র্যাশ ড্রাইভিং, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ এই ধরনের প্রবণতা বাড়ছে, এবং যুব সমাজই কিন্তু এটা করে থাকছে, এবং এর ফলে অনেকে দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে, মৃত্যু হচ্ছে। এই জাস্ট যেমন ব্রেনওয়্যার ইউনিভার্সিটি আমারই এক ছাত্র গতকাল আমার চেম্বারে এসেছিল, আমি শুনে অবাক হলাম। ওর নিজের দাদা, 26 বছর বয়স ছেলেটার, মালদায় কোনো একটা জায়গাতে এরকম ওই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে, মানে আর কি ড্রিঙ্ক তো করেই ছিল, ওই চালাতে গিয়ে কোনো একটা কারোর সাথে, কোনো অন্য কোনো গাড়ির সাথে কলিশন হয়নি, রাস্তা হতে এবড়ো ছিল, কিছু একটা ছিল, কোনো একটা ব্রিজের ওপরে ধাক্কা লেগে বাইক ঠ্যাক উল্টে গিয়ে পেছনে ওর দাদা বসেছিল, ছিটকে গিয়ে রেলিংয়ে আর কি আঘাত পেয়ে মাথা ফেরেটে ওখানে স্পন্টেড, মাথায় হেলমেট ছিল না। এই জিনিসগুলো হচ্ছে এই ইউথের ভেতরে এই জিনিসটা দেখা যাচ্ছে। বয়স্করা কিন্তু এটা করছে না। বয়স্ক যারা, তারা যখন ড্রিঙ্কস নেয় বা কিছু নেয়, হয় বাড়িতে বসে নেয় বা কোথাও বাড়ি বসিলে পরিমিত পরিমাণই নেয়, এবং খেয়ে দিয়ে রুদ্ধশ্বাসে বাইক চালানো, গাড়ি চালানো, এরকম ঘটনা কিন্তু ঘটে না। স্যার, একটা জিনিস একটু জানতে চাইছি, মানে আমাদের দর্শকরাও হয়তো জানতে চান, সেটা হচ্ছে কোনো এক ব্যক্তি ড্রিঙ্ক করলেন, তারপর ঠিক কতটা সময়ের পর তিনি ড্রাইভ করতে পারেন, বা সেটা হলে আইনের চোখে সমস্যা হবে না? আইনের চোখে যেটা ব্রিথ অ্যানালাইজার দিয়ে পুলিশরা টেস্ট করে, পুলিশদের কারো যদি সন্দেহ হয় বা কোনো জায়গাতে টেস্ট করতে থাকে, আমি কথা বলেছিলাম, ওদের একটা প্যারামিটার্স রয়েছে, আপ টু 28 ইট ইজ নাকি অল রাইট। 28 পুলিশ 28 আমাদের আছে, 28 হলেই আর কি, মানে 28 ক্রস করলেই আমরা তাকে ধরতে পারি, কিন্তু আমরা 30 পর্যন্ত আমরা দেখি, আপ টু 30 আমরা ছেড়ে দিই। 30-র ওপরে যদি উঠে যায়, কাউকে টেস্ট করা গিয়ে দেখি মোর দ্যান 30, তাহলে আমাদের কিছু করার থাকে না, তাকে আমরা ছাড়তে পারি না। তার নিজের নিরাপত্তার জন্যই তাকে আমরা ছাড়তে পারি না, তাকে আমাদের আটকাতেই হবে। এখন ফাইন দেওয়া কি না দেওয়া, কতটা ফাইন আদায় করছে, সব পরের ব্যাপার। নিরাপত্তার খাতেই তাকে আমরা ছাড়তে পারি না যদি কেউ ধরা পড়ে যায় অ্যাবভ 30। কতক্ষণ বাদে আপনি যে প্রশ্নটা করলেন, এখন নেশা কাটতে তো সময় লাগে। যেমন এই যে আমি একটু একটা এক্সাম্পল দিচ্ছিলাম, যে 5,000 টাকা ক্লেম ছিল, 3,340 টাকা আলটিমেটলি হয়েছে, দিয়ে ছাড়া পেল। ওকে, ওর ধরা পড়েছিল রাত্রি, ধরুন তখন 11:30 মতন বাজে, 11:30 বাজে, ওকে ছাড়া ওকে বলেই দেওয়া হয়েছিল 3:30 আগে ছাড়া হবে না, মানে 4 ঘন্টা টাইম ওরা নিয়েছিল নেশাটা কারণের জন্য। আচ্ছা, যে যতই ফাইন দাও যা করো, আমাদের যে প্যারামিটার্স রয়েছে, নট আর্লিয়ার দ্যান 3:30,
3:30 তুমি এখনো যদি ফাইন দিয়ে দাও তবুও আমরা তোমায় ছাড়বো না, 3:30 পরেই ছাড়বো। আলটিমেটলি 3:30 পরে ওকে ছেড়েছিল, ওই ফাইনটা নিল, নিয়ে তারপরে ছেড়েছিল। আমার 4 আওয়ার্স ও ক্লেম করছে আমি জাস্ট 1 বোতল বিয়ার খেয়েছিলাম, এখানে এই কথাটা এসেছিল, এখানে জাস্ট 1 বোতল, ওর ক্লেম অনুযায়ী 1 বোতল বিয়ার। এখন কতটা খেয়েছিল আমি জানি না। তা ওরা ব্রিথ অ্যানালাইজার দিয়ে যেটা পুলিশরা টেস্ট করে দেখলো যে এর যে পরিমাণ নেশা রয়েছে তাতে এটা নেশা মুক্ত হতে অ্যাটলিস্ট 4 আওয়ার্স লাগবে। ওই 4 আওয়ার্স আগেও ছাড়া যাবে না, ওই টাইমটা তখনই বলে দিল 3:30 আগে ছাড়া যাবে না, এখন এই ফাইনটা দিতে হবে, আর ফাইন না দিতে পারলে কালকে কোর্টে নিয়ে যাবো, কোর্টে যেটা করার করবে, এটা বলে দাও। স্যার আমি একটু আমাদের দর্শকদের সচেতনতার জন্য একটা প্রশ্ন করছি, বলুন। সেটা হচ্ছে যে যদি কেউ সফট ড্রিঙ্ক নেন, একটা মানে বিয়ার হলো বা হাফ বিয়ার হলো হোয়াটএভার, তো তখন কি ব্রিথ অ্যানালাইজার দিয়ে যদি চেক করানো হয় তাকে, তিনি কি পুলিশকে বলতে পারেন যে আমার প্যারামিটারটা মানে আমার কি দাঁড়াচ্ছে সেটা আমাকে মেজারমেন্টটা আমাকে বলুন, কোয়ান্টিটিটা কি দাঁড়াচ্ছে অ্যানালাইজার, অর্থাৎ বিলো 30 না অ্যাবাভ 30, আমি পানিশেবল হতে পারি কি নয়, এটা কি পুলিশকে তিনি বলতে পারেন? হ্যাঁ বলতেই পারেন, বলতে পারেন না তা নয়, চিকিৎসা করতেই পারেন, কিন্তু গাড়ি চালাতে নয়। গাড়িতে ওঠার আগে ধরুন বাইক পার্ক করা আছে বা 4 হুইলার পার্ক করা আছে, গাড়িতে ওঠার আগে তিনি পুলিশের সাথে কনসাল্ট করতে পারেন যে আমি তো লাইট ড্রিঙ্ক করেছি, আপনি একটু টেস্ট করে দেখুন আমি গাড়ি চালাতে পারবো কিনা, মানে আমার আপনার এই প্যারামিটার, সেই প্যারামিটারের ভেতরে আমি আছি না ওপরে আছি, আমি যদি ওপরে থাকি তাহলে আমি গাড়ি চালাবো, আমি স্টিয়ারিং হাত দেবো না, এটা বলতেই পারে, তাতে কোনো অপরাধ নেই এবং পুলিশ তাকে ধরবে না, কারণ ড্রিঙ্ক করাটা তো কোনো অপরাধ নয়। মদ খাওয়ার কোথাও কোনো সেকশন নেই, না ইন্ডিয়ান পেনাল কোডে ছিল, না বিএনএস আছে, কোথাও কোনো নেই। মদ খেয়ে কিছু একটা করতে হবে, অর্থাৎ মদ খেয়ে মাতলামো করতে হবে। মাতলামো ইন দি সেন্স এই মদ খেয়ে গাড়ি চালানো, মদ খেয়ে কাউকে টিটকারি করা, কাউকে চটথপ্পড় মারামারি করা, সব মাতলামোর পর্যায়ে পড়ছে, সেগুলোর এক একটা সেকশন। হ্যাঁ, ইনটক্সিকেটিং অবস্থায় করা, নর্মাল করা, তার একটা ইম্প্যাক্ট আছে। কিন্তু শুধু মদ খাচ্ছে, পুলিশ ধরো রাস্তায় মদ খাচ্ছে, পুলিশ উঠিয়ে নিয়ে গিয়ে শুধু মদ খাচ্ছে, কোনো সেকশন নেই তো। ম্যাক্স টু ম্যাক্স পুলিশ যেটা করতে পারে, কমিটিং নিউসেন্স ইন পাবলিক প্লেস, এই প্রসঙ্গে আরো একটা কথা বলে দিচ্ছি, ব্যানিং অফ স্মোকিং ইন পাবলিক প্লেস, এই মর্মে কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে। প্রথম অর্ডারটা দিয়েছিল কেরল হাইকোর্ট, কেরল হাইকোর্টের অর্ডার দেখি ক্যালকাটা হাইকোর্টে আমি মামলা করেছিলাম এবং অন্যান্য কিছু হাইকোর্টে মামলা হয়েছিল, যে কেরল হাইকোর্ট জাজমেন্ট তো এখানে ইমপ্লিমেন্ট করো, তারপর কেরল হাইকোর্ট জাজমেন্ট সুপ্রিম কোর্টে অ্যাপিল করো, সুপ্রিম কোর্ট অ্যাপিলটা শোনার সময় বিভিন্ন হাইকোর্টে এই কেসগুলো হয়েছে, সমস্ত ফাইল চেয়ে পাঠিয়ে একবার সেটা ডিসপোজ অফ করলো এবং কেরল হাইকোর্ট পাবলিক প্লেস হিসেবে যেসব প্লেসের ডেফিনিশন দিয়েছিল বা লিস্ট দিয়েছিল, সুপ্রিম কোর্ট আরো কিছু লিস্ট বাড়িয়ে দিল, ওর সাথে বাড়িয়ে গোটা ভারতবর্ষে ব্যানিং অফ মানে পাবলিক প্লেস মুখে নিষিদ্ধ ঘোষণা করলো। কিন্তু পাবলিক প্লেসে মদ খাওয়া নিষিদ্ধ, এই মর্মে কিন্তু আজ পর্যন্ত কোথাও কোনো জুডিশিয়াল অর্ডার নেই বা ইভেন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারও নেই। ওই পাবলিক প্লেসে মদ খেলে পুলিশ ম্যাক্সিমাম যে কেসটা দিতে পারে, মদই খাচ্ছে, কোনো মাতলামো করেনি, কাউ কিছু করেনি, শুধু মদ খাচ্ছে, ধরা পড়েছে, পুলিশ তাকে যদি কেস দেবে বলে মনে করে, কমিটিং নিউসেন্স কি, ওপেন প্লেসে মানে পেচ্ছাপ করাটা হচ্ছে কমিটিং নিউসেন্স, এবং তার জন্য 50 টাকা ভাই পেটি কেস, এই কেসটা দিতে পারে, নাথিং এলস। কমিটিং নিউসেন্স, কারণ মদ খাওয়ার কোনো সেকশন নেই, মদ খেয়ে মাতলামো করতে হবে, তবেই কেস দাঁড়াবে। স্যার সোশ্যাল মিডিয়াতে এখন তো যুব সমাজের অনেকটা অংশ সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই সবাই তো কাটায়, ফোন নিয়ে পড়ে থাকছে, সবাই ভালো মন্দ দুটো দিকই আছে। নিউজ পেপার বেরোচ্ছে, ম্যাগাজিন বেরোচ্ছে, একটা স্ট্যাটিস্টিক্স বলছে আগে বাসে, ট্রামে, ট্রেনে, গাড়িতে ট্রাভেল করার সময় লোকে খবরের কাগজ পড়তো, ম্যাগাজিন পড়তো, পড়তে যেত, এখন সব ফোন ঘাটতে যায়। একমাত্র বিশ্বে নাকি 3% লোক এখনো কাগজ পড়তে ম্যাগাজিন পড়তে ট্রাভেল করে, 3% লোক। আমি খুব গর্ব করে বলতে পারি তার মধ্যে আমি আছি, কারণ এই যুগেও আমি 3খানা সংবাদপত্র পড়ি, স্টেটসম্যান, আমি যার খবর নামগুলো আর বলছি না, হ্যাঁ, প্লাস ম্যাগাজিন তো আছেই। এবং আমি আমার মতো দেখেছিলাম, আমি গত বছর দার্জিলিং গিয়েছিলাম, টয় ট্রেনে করে যখন ফিরছিলাম, কার্শিয়াং পর্যন্ত টয় ট্রেনে এসেছিলাম, আমাদের টয় ট্রেনে যে টিটি বাবু ছিলেন, তিনি দেখলাম একটা বর্তমানে একটা ম্যাগাজিন পড়তে যাচ্ছে, মোবাইল না ঘেটে।
সেই সময় আমি, যদিও আমার কাছে ম্যাগাজিন ছিল, আমি কিন্তু ছবি তুলছিলাম, আমি সেই সময় আমার কাছে আমি দেখছিলাম ম্যাগাজিন পড়ছে না, আমার দেখে খুব ভালো লাগলো। আমার প্রশ্ন স্যার, যে সোশ্যাল মিডিয়াতে যে আমরা এই ট্রোলিং করি, আমরা মিম বানাই, বিভিন্ন ভাইরাল করার জন্য বিভিন্ন ধরনের স্টান্ট ভিডিও বা ইত্যাদি ইত্যাদি নানা ভিডিও আমরা পোস্ট করি, তো সোশ্যাল মিডিয়াতে জেনে বা না জেনেই হোক কোন কোন ঘটনা ঘটালে একজন ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়া ইউজার আইনি সমস্যায় পড়তে পারে? তো এমন কিছু পোস্ট করা উচিত না যেটা মানে সামাজিকভাবে কাউকে আঘাত দেবে, বা বিশেষ কোনো সম্প্রদায়কে আঘাত দিতে পারে, বা বিশেষ কোনো কমিউনিটিতে আঘাত দিতে পারে, এমনকি বিশেষ কোনো ব্যক্তিকে আঘাত দিতে পারে, এমন কোনো পোস্ট করা কখনোই উচিত নয়। এমন ধরনের জিনিসই পোস্ট করা উচিত যেটা পড়ে সকলেই বেশ আনন্দ পাবে, এনজয় করবে, উপকৃত হবে, সেই জিনিসই পোস্ট করা উচিত এবং সেই ধরনের ভিডিও ভাইরাল করা উচিত। কিংবা ধরুন কোনো ব্রেকিং নিউজ এলো বা গুরুত্বপূর্ণ খবর এলো, ইনফরমেশন এলো, সেইগুলো পোস্ট করলাম, করে ছড়িয়ে দিলাম, তখন দেখবে আরে তুই কোথা থেকে পেলি, ওকে কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করবে। যেমন দিন দিয়ে হলো, আমি একটা হঠাৎ আমি দেখলাম আমার ফোনে একটা মেসেজ চলে এলো লাইভ অ্যান্ড ল থেকে আর কি, হিস্টোরিক ফার্স্ট দিয়ে মেসেজ এলো। কি মেসেজ এলো? সংবিধানের 224 ধারায় ভারতবর্ষের প্রধান বিচারপতি কোনো হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে পুনর্নিয়োগ করতে পারে আরো 2 বছরের জন্য। যদি প্রচুর পেন্ডিং মামলা জমে যায়, সেই মামলা ডিসপোজ অফ করার জন্য পুনর্নিয়োগ করতে পারে। কলকাতা হাইকোর্টে এই ধরনের আর কি রেকমেন্ডেশন হয়েছিল। জাস্টিস গিরিশ চন্দ্র গুপ্ত যখন প্রধান বিচারপতি ছিলেন, উনি ক্যালকাটা হাইকোর্টের থেকে চাপ কমানোর জন্য 3 জন প্রাক্তন বিচারপতিকে পুনর্নিয়োগের জন্য প্রস্তাব করেছিলেন মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসের কাছে। মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস আর কি ল ডিপার্টমেন্টে পাঠায়, সেখানে রাষ্ট্রপতির কাছেই যায়। তখন প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু আলটিমেটলি এটা আর কি রাষ্ট্রপতির অনুমোদন পায়নি, যার ফলে এখানে 3 জন প্রাক্তন প্রধান বিচারপতি এখানে পুনর্নিয়োগ হননি। হলে পরে কলকাতা এখানে ফার্স্ট হতো। এলাহাবাদ হাইকোর্টে 3 জন প্রাক্তন বিচারপতিকে পুনর্নিয়োগ করা হলো। এটা হচ্ছে হিস্ট্রি। এটা 2 দিন আগেকার ঘটনা। ফার্স্ট আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম, হাইকোর্টে বিভিন্ন গ্রুপে দিয়েছিলাম, এবং আমাকে অনেকে অ্যাপ্রিসিয়েটও করেছিল এর জন্য। এই ধরনের খবর দেওয়া উচিত, কারণ এটা ভারতবর্ষে প্রথম হচ্ছে। জজ সাহেবরা রিটায়ার করে গেছেন, রিটায়ার করার পরে তাদেরকে পুনর্নিয়োগ করা হচ্ছে, পুনর্বহাল করা হচ্ছে আরো 2 বছরের জন্য। এটা সংবিধানে তার প্রভিশন রয়েছে 224 ধারায়। হ্যাঁ, রাষ্ট্রপতি মানে বিশেষ ক্ষমতা বলে, রাষ্ট্রপতি ইন দ্য সেন্স প্রধান বিচারপতি, জুডিশিয়ারি বিশেষ ক্ষমতাটা করতে পারে, যেটা এলাহাবাদ হাইকোর্টে রিসেন্টলি করা হলো। স্যার দেখা যায়, আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি স্যার, মানে কোনো ছেলে মেয়ে হ্যাঁ কোনো লাভ রিলেশনে আছে, রাইট, প্রেমের সম্পর্কে আছে, এবং দেখা যাচ্ছে সেই সময় তাদের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি, কিছু চ্যাট, সেগুলো স্টোর থাকে, এবং দেখা যাচ্ছে যখন তাদের মধ্যে ব্রেকআপ হচ্ছে, বিচ্ছেদ হচ্ছে, কোনো এক পক্ষ, ছেলেটি বা হোক মেয়েটি, সেগুলো সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দিচ্ছে, পাবলিক করে দিচ্ছে, এবং সেগুলোকে অনেক সময় সুপার ইম্পোজ করছে, এডিট করছে। তো এক্ষেত্রে যিনি ভিকটিম, যার এগেনস্টে ঘটনাটা যাচ্ছে, তিনি কিভাবে পদক্ষেপ করতে পারেন? আইনি পদক্ষেপ অনেক কিছু আইনি পদক্ষেপ করতে পারেন তার এগেনস্টে, অনেক রকম আইনি পদক্ষেপ করতে পারেন। সাধারণত এই জিনিসগুলো হয়, ধরুন একসাথে অনেকদিন থাকলো, সহবাস করলো, সহবাস করতে আদারওয়াইজ কোনো বাধা নেই, কোনো লিগ্যাল প্যারামিটার্স নেই যে লিভ টুগেদার করা যাবে না, কিছু করা যাবে না, এরকম কোনো আর কি প্রহিবিশন নেই। লিভ টুগেদার করতেই পারে, এবং লিভ টুগেদার করার সময় সাধারণত একজন আরেকজনকে প্রতিশ্রুতি দেয় যে আমরা তো খুব শিগগিরই বিবাহ বন্ধনে আবদ্ধ হব, সুতরাং আমরা থাকতেই পারি একসাথে। হঠাৎ তার পরবর্তীকালে তাদের কোনো একজনের মন চেঞ্জ হয়ে গেল, যে কোনো কারোর মন চেঞ্জ হতে পারে। সাধারণত ছেলেদের ক্ষেত্রে এই প্রবণতাটা বেশি দেখা যায়। সে তখন অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হলো, বা অন্য কোনো হয়তো আরো ভালো চাকরি পেল, সে মনে করলো আর আমার আর অনেক বেশি প্রসপেক্ট আছে, আমি এখানে পড়ে থেকে কি করব, শেষ মুহূর্তে সে তাকে ছেড়ে দিল, না না এরকম নিয়ে চলে গেল। তখন মেয়েটি অনেক কিছু করতে পারে, মেয়েটি অনেক কিছু করতে পারে সেই ছেলেটির এগেনস্টে। প্লাস আপনি যে বলছেন যে ওই যে ফটো দিয়ে দেওয়া, এটা ইটস এ কাইন্ড অফ ব্ল্যাকমেইলিং। এই জিনিসগুলো হয়, ফটো দিয়ে দেওয়া,
এবং এই ধরনের ফটো আর কি শুধু ব্ল্যাকমেলিং করার জন্য যে দেওয়া হয় তা নয়, মানে ব্ল্যাকমেলই তো, তার এই ফটোটা ছড়ানোর আগে তার কাছ থেকে টাকা চাওয়া হয় যে এত টাকা দাও, নাহলে পরে ছাপিয়ে দেবো। এবং স্যার সোশ্যাল এম্বারেসমেন্ট তো বটেই, বিশাল সোশ্যাল এম্বারেসমেন্ট। আর আজকাল যে সুপার ইম্পোজ, এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বেরিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তো যে কোনো আর কি, আমি যেটা শুনেছি আর কি, সুপার ইম্পোজ করা একজনের কোনো ব্যাপারই নয়, একজনের জায়গায় আরেকজনের চেহারা বসিয়ে দেওয়া কোনো ব্যাপারই নয়, এবং লেখাটা ওই যে লেখাটা লিখবে সেটাও কোনো ব্যাপার নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যেটা বেরিয়েছে, এটা খুব সহজে এটা করা যায়। কারোর যদি এটা করার ইচ্ছে থাকে, সে একটু বুদ্ধি খাটালেই সেই জিনিসটা মানে কম্পিউটারেই সে বার করে ফেলতে পারবে, মোবাইলেই সে বার করে ফেলতে পারবে, করতে পারবে। স্যার আমি একটু একটা আইনের একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে মৌখিক সম্মতি, কনসেন্ট, মৌখিকভাবে যদি কেউ দেয়, সেটার আইনে কতটা বৈধতা আছে? মানে আমি বলতে চাইছি, একটা প্রেমের সম্পর্ক আছে, একটি ছেলে একটি মেয়ের প্রেম চলছে, কিন্তু কোনো কারণে মনোমালিন্য হলো, দেখা গেল আমি কোনো একটা পক্ষকে ধরে নিচ্ছি, মেয়েটি অভিযোগ করলো থানায় ছেলেটির নামে যে আমার সঙ্গে এই এই ঘটনা ঘটেছে, এই 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 আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রেম যখন থাকে সম্পর্কে তো অনেক কথা, অনেক প্রতিশ্রুতিই থাকে, কিন্তু সম্পর্কটা না এগোনোর ফলে মেয়েটি গিয়ে থানায় কমপ্লেন করলো ছেলেটির নামে। তখন ছেলেটি সেখান থেকে কি করে বেরিয়ে আসবে, বা কিভাবে প্রমাণ দেবে যে আমরা কনসেনচুয়াল একটা সিচুয়েশনে আমাদের রিলেশনশিপ ছিল, কিন্তু এখন তো আমি সেটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, সুতরাং এই অভিযোগগুলোর তো এখন আর ভিত্তি নেই। তো এই যে সমস্যা একটা এই প্রজন্মের মধ্যে হচ্ছে স্যার, আচ্ছা হচ্ছে, এইটা স্যার ছেলেটির কি করণীয় আর মেয়েটির কি করণীয় এই ধরনের ঘটনায়, মানে এই ধরনের প্রেম এবং বিচ্ছেদ, তারপরে অভিযোগ পুলিশের কাছে? হ্যাঁ, এই ধরনের ঘটনায় ব্যাপারগুলো যদি কোর্ট পর্যন্ত যায় বা পুলিশের কাছে যদি যায়, প্রথম যেটা আর কি কোর্টের ডাইরেকশন রয়েছে, মিডিয়েশনে পাঠানো। মিডিয়েশনে পাঠানো, আজকাল সব কোর্টেরই একটা করে মিডিয়েশন সেন্টার থাকে। আমাদের ক্যালকাটা হাইকোর্টেরও রয়েছে, আলিপুর কোর্টে রয়েছে, হাওড়া কোর্টে রয়েছে, সব কোর্টেরই রয়েছে মিডিয়েশন, সুপ্রিম কোর্টেরও রয়েছে। সেটা কি স্যার এক্সারসাইজ হচ্ছে লোয়ার কোর্টে? হ্যাঁ, হচ্ছে 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 না তা নয়, হচ্ছে। তবে ব্যাপারটা কোর্ট পর্যন্ত পৌঁছানো চাই। কোর্ট পর্যন্ত পৌঁছলে, কোর্ট ফাইনাল বিচার করার আগে প্রথমে এটাকে মিডিয়েশন সেন্টারে পাঠায়। কারণ প্রতিশ্রুতি তো মৌখিকই হয়, এ তো আর লিখিত প্রতিশ্রুতি কেউ দেয় না, যে এগ্রিমেন্ট কেউ তো করে না যে আমি তোমাকে বিয়ে করবো, এরকম একসাথে থাকছে, তারপর যে কোনো কারণে হোক সিচুয়েশন চেঞ্জ হলো, মন চেঞ্জ হলো, বিয়ে করা সম্ভব নয়, যা হয়েছে হয়েছে, আমাদের কনসেন্টে হয়েছে, এরকম। এখন মেয়েটি তখন নানা রকম কেস আনে, ছেলেটির এগেনস্টে রেপিং কেস আনে, এটা নানা রকম আনে। এখন রেপ হচ্ছে বলাৎকার করা, এখন রেপ প্রমাণ করাটা এইসব ক্ষেত্রে খানিকটা ডিফিকাল্ট হয়ে যায়। ডিফিকাল্ট এই কারণেই, তখন তোমার কনসেন্ট ছিল, দুজন অ্যাডাল্ট অন কনসেন্ট করেছে, তারা রেপ কোথায় হচ্ছে? হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেনি, সেইটা দাঁড়াতে পারে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, ওই ধরনের একটা কেস দাঁড়াতে পারে। সেটাও তো স্যার কনসেনচুয়াল, মানে সেই প্রতিশ্রুতি কি কোনো রিটেন ফর্মে দেওয়া যায় বা কেউ দেয় কি? না, রিটেন ফর্মে দেওয়ার কোনো প্রশ্নই নেই, রিটেন দেওয়ার কোনো প্রশ্নই নেই। ছেলেটি এটা অস্বীকার করতেও পারে বা স্বীকার করে বলতেও পারে, প্রতিশ্রুতি দিয়েছিলাম, তখন সিচুয়েশন অন্যরকম ছিল, এখন সিচুয়েশন সম্পূর্ণ বদলে গেছে, মেয়েটির চরিত্রও বদলে গেছে, এই অবস্থাকে আমার বিয়ে করা সম্ভব নয়, বলতেই পারে, অ্যাকচুয়াল স্টেট অফ অ্যাফেয়ার্সটাই বলতে পারে। এইসব কথা শুনে কোর্ট তখন মিডিয়েশনে পাঠাবে। এবং দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা পরম্পরা মিডিয়েশন সেন্টারে কিন্তু খুব ভালোভাবেই, খুব সাকসেসফুলি রিজলভড হয়ে যাচ্ছে। কোর্টকে শেষ পর্যন্ত আর ফাইনাল ভার্ডিক্ট দিতে হচ্ছে না, কারণ এই সব ক্ষেত্রে জজ সাহেবদের কাছেও ফাইনাল ভার্ডিক্ট দেওয়া খানিকটা এম্বারাসিং আর কি হয়ে দাঁড়াচ্ছে। কি করবে ছেলেটিকে? রেপিং কেস দাঁড়াবে না, কারণ তুমি যা কিছু হয়েছে অনকনসেন্ট হয়েছে, তো বিশ্বাসঘাতকতার কেস দাঁড়াতে পারে। কিন্তু তো বলছি যে সেই সময়ের পরিস্থিতি এখন পরিস্থিতি এক নয়, আর বিয়ে করাটা তো কোনো খেলনার ব্যাপার নয়, এটা লাইফ টাইম অ্যাফেয়ার্স। সেই সময় আমার মনের অবস্থা যেমন ছিল, মনের অবস্থা ছিল, আমি ঠিক করেছিলাম করবো, এখন আর সেটা নয়। এখন ও অন্যের প্রতি আসক্ত, আমি সেটা ভালো করে দেখেছি, ভালো করে জানি, বা অন্য কোনো কিছু হয়েছে, এই মুহূর্তে কোনো মতেই বিয়ে করা সম্ভব নয়। এইকে জজ সাহেবকেও আর কি রায় দিতে খুব এম্বারেসিং সিচুয়েশনে পৌঁছতে করতে হয়, ওই জন্য মিডিয়েশন সেন্টার পাঠিয়ে দেওয়া জজ সাহেবরাও শ্রেয় বলে মনে করেন। এবং মিডিয়েশন সেন্টারে দেখা যাচ্ছে এই ধরনের কেস খুব ভালোভাবেই ফয়সালা হচ্ছে, দুজনেই আর কি মানে ফ্রেশ মন নিয়ে
স্যাটিসফাইড হয়ে বেরিয়ে আসছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বা যদি কোনো টাকা পয়সা লেনদেনের ব্যাপার থাকে, সেটা মিনিমাম যেটুকু লেনদেন না করলেন না সেটাও হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে কেসটা ওখানে রিজলভ হয়ে যাচ্ছে। তারপরে জজ সাহেবকে একটা আলটিমেটলি অর্ডার দিয়ে কেসটাকে ডিসপোজ অফ করতে হয়, উনি ডিসপোজ অফ করে দিচ্ছেন যে ম্যাটার হ্যাজ বিন রিজলভড ইন দি মিডিয়েশন সেন্টার। এরকম কিন্তু হচ্ছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত হচ্ছে, মানে লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত হচ্ছে। স্যার, কোনো একজনের অভিযোগের ভিত্তিতে থানা থেকে একজনকে ফোন করা হলো, থানাতে দেখা করতে বলা হলো, তার মানে কি থানাতে এলে তাকে অ্যারেস্ট করতে পারেন? না না না, শুনুন, ফোন করে থানায় ডাকা যেতে পারে, অথবা একটা নোটিশ দিতে হয়। সেকশন 41A CRPC, এখন সেটা BNSS হয়েছে, কোনো একটা সেকশন নেট খুললেই পাওয়া যাবে। নোটিশ আর একটা আছে, যদি গুরুতর কোনো সেকশন হয় সেকশন 91A তে নোটিশ দিতে হয়। তার নোটিশ দিয়ে থানায় ডাকা মানেই যে অ্যারেস্ট করা। আমাকে যে পুলিশ অফিসার নিজে বলেছেন যে কাউকে যদি অ্যারেস্ট করারই দরকার হবে, কাউকে তোলারই দরকার হবে, আমরা নোটিশ ফোটিস কিচ্ছু দেবো না। আমরা রাত দুপুরে তার বাড়িতে যাব, বা আমরা খোঁজ নেবো সে কখন বাড়িতে থাকছে না থাকছে, খোঁজ খবর নিয়ে তাকে ঠিক সময় মতন তাকে সেখান থেকে তুলে আন। নোটিশ দেওয়ার কোনো ব্যাপারই নেই। আর নোটিশ দিয়ে যখন থানায় ডাকবো, থানায় ডাকিয়ে এনে আমরা অ্যারেস্ট করে দেবো, পুলিশের অতটা অবুদ্ধ নয়। খুব এক্সেপশনাল সার্কামস্টেন্সেস না হলে থানায় ডাকিয়ে এনে আমরা ডিটেন করে ছাড়লাম না, খুব এক্সেপশনাল সার্কামস্টেন্স ছাড়া সেটা হয় না। নর্মালি আমরা জিজ্ঞাসাবাদের জন্যই আমরা থানায় ডাকি। তো আমাদের দর্শকরা নিশ্চয়ই এই বিষয়টা মানে খুবই সতর্ক হবেন। অনেকেরই ধারণা যে ফোন কল আসে যদি থানা থেকে, এবং থানাতে যদি দেখা করতে বলা হয়, সেক্ষেত্রে হয়তো আমাদের অ্যারেস্ট করতে পারেন তারা, এই ভেবে আমরা হয়তো থানাতে আমরা যাই না, অ্যাটেন্ডেন্স দিই না, অ্যাটেন্ড করি না। সেটা কিন্তু স্যার পরিষ্কার করে দিলেন যে থানাতে যাওয়া মানেই কিন্তু অ্যারেস্ট করার নয়, কারণ অ্যারেস্ট করার হলে পুলিশ ইনিশিয়েটিভ নিয়ে বাড়িতে বা তার ওয়ার্ক প্লেসে অ্যারেস্ট করেন সাধারণত। এবং স্যার, বরঞ্চ থানায় ডাকলে পরে, ফোন করে ডাকলে, নোটিশ দিয়ে ডাকার পরেও সে যদি না আসে, সেই ক্ষেত্রে বরঞ্চ পুলিশ তাকে অ্যারেস্ট করার জন্য ইনিশিয়েটিভ নিতে পারে, যদি না আসে। না এলে পরে সেই ব্যাপারটা তার আলটিমেটলি তার বিপক্ষেই যাবে। স্যার, কোন কোন না, এর মধ্যে আরো কয়েকটা ব্যাপার আছে। অফেন্স দুরকম হয়, কগনিজেবল অফেন্স, নন কগনিজেবল অফেন্স। কগনিজেবল অফেন্স কোনগুলো? চুরি, ডাকাতি, রাজাহানি, মার্ডার, খুব সিরিয়াস অফেন্স যেগুলো, সেগুলো কগনিজেবল অফেন্স। সেই অফেন্সে পুলিশ যদি খবর পায়, কেউ যদি এফআইআর করে বা জেনারেল ডায়েরি করে, যাই হোক, পুলিশ কোনো কোর্টের ওয়ারেন্ট ছাড়াই তাকে তুলে আনতে পারে। আর নন কগনিজেবল অফেন্স যদি হয়, তখন সেই এফআইআরটা কোর্টে প্রডিউস করা হয়, কোর্ট থেকে একটা অর্ডার বেরোয় বা ওয়ারেন্ট বেরোয়, কিছু একটা হয়, বা প্রথমে সমন যাবে অ্যাকিউজডের কাছে, সমন পেয়ে না আসে, কোর্ট থেকে ওয়ারেন্ট যায়, তখন পুলিশ তাকে ধরে এনে দেবে। কিন্তু কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে পুলিশ কিন্তু উইদাউট এনি ওয়ারেন্ট, উইদাউট এনি নোটিস তাকে কিন্তু তুলে নেবে। কারণ একটা মার্ডারের খবর এলো, পুলিশ কি চুপ করে বসে থাকবে নাকি? টাক করে গিয়ে তাকে ধরে নিয়ে চলে আসবে। এখানে নোটিশ দেওয়ার কোনো ব্যাপার নেই, কোনো কোর্ট থেকে কোনো ওয়ারেন্ট আসারও কোনো ব্যাপার নেই। স্যার, আমাদের দর্শকদের বোঝার সুবিধার্থে যদি কগনিজেবল এবং নন কগনিজেবল অফেন্সের কিছু এক্সাম্পল আপনি দিয়ে দেন বোঝার সুবিধার্থে। আচ্ছা, নন কগনিজেবল অফেন্স এই মাত্র যেটা বললাম, যেমন চুরি, থেফট, ডেকয়েটি, আচ্ছা, মার্ডার, রেপ, এই ধরনের, কিংবা ধরুন পক্সো, হ্যাঁ, বিলো 18 যদি হয় তখন পক্সো হয়ে যাবে। খুব সিরিয়াস অফেন্স যেগুলো, ইনফ্যাক্ট যেসব অফেন্সের ক্ষেত্রে পানিশমেন্ট 10 years অ্যান্ড অ্যাবভ, ইভেন লাইফ প্রিজনমেন্ট, সেই কেসগুলোই সাধারণত, সেই অফেন্সগুলো সাধারণত কগনিজেবল অফেন্স হিসেবে ধরা হয়। আর বিলো 10 years যেগুলো, নট নেসেসারি বিলো 10 years, বিলো 10 years হলেও কগনিজেবল অফেন্স হতে পারে। আপ টু 7 years অফেন্স যেগুলো, সেগুলোকে নন কগনিজেবল অফেন্স হিসেবে ধরা যেতে পারে। সেগুলো কি? ধরুন পকেট মারি, একটু লোয়ার ক্যাটাগরির অফেন্স যেগুলো, কারণ পকেট মারি কিংবা ধরুন এই থেফটও আছে, অত সিরিয়াস থেফট নয়, কোন একটা কিছু মুরগি চুরি করেছে বা হাঁস চুরি করেছে বা ছিচকে চোর, যেগুলো অপেক্ষা কম সিরিয়াস অফেন্স যেগুলো, অফেন্স নানা রকম রয়েছে, সেইগুলো হচ্ছে নন কগনিজেবল অফেন্স। কিংবা কাউকে টোন টিটকারি করা, সেগুলো তো একটা অফেন্স। হ্যাঁ, সেইগুলোর জন্যে থানাতে কমপ্লেন অবশ্যই দিতে হবে, তারপরে এফআইআর হবে, তারপরে কোর্ট থেকে একটা সমন যাবে, সমন পেয়েও যদি অ্যাকিউজ না আসে, ওয়ারেন্ট বেরোবে, পুলিশ তখন নিয়ে আসবে। এটাই আর কি। স্যার, ওই আমাদের দেখা যায় যে
মানুষের মধ্যে মানে স্বচ্ছ ধারণা অনেকের থাকে না যে জিডিটা কি বা এফআইআরটাই বা কি। আচ্ছা, হ্যাঁ, এই ধারণাটা অনেকেরই থাকে না। জেনারেল ডায়েরি এবং এফআইআর। হ্যাঁ, আচ্ছা, জেনারেল ডায়েরি হচ্ছে বেসিক যে ডিফারেন্স, যেটা জেনারেল ডায়েরি মানে আবার ধরুন কোনো কিছুটা চুরি গিয়েছে, মোবাইল চুরি যাক বা কোনো কিছু চুরি গিয়েছে বা কোনো একটা অপরাধ সংঘটিত হয়েছে, অপরাধটা কে সংঘটিত করেছে তার নামটা আমি জানি না, আমার কাউকে সন্দেহ হতে পারে, কিন্তু স্পেসিফিক কারণ নাম আমি বলতে পারছি না। সেই ক্ষেত্রে পুলিশটাকে প্রথমে জেনারেল ডায়েরি হিসেবে রেজিস্টার করবে, রেজিস্টার করে এনকোয়ারি শুরু করবে, তারপরে নির্দিষ্ট কোনো তথ্য পেলে জেনারেল ডায়েরিটাকে তখন এফআইআর এ রূপান্তরিত করবে, করে স্পেসিফিক কেস স্টার্ট করবে। আর আমি যদি বলেই দিয়ে গিয়ে যে অমুকে চুরি করেছে, অমুকের কাছে যান, জিনিসটা পেয়ে যাবেন, নাম দিয়ে যদি বলে দেই, তাহলে অবভিয়াসলি সেটা এফআইআর হয়ে যাবে। তখন দিনান্দিন পুলিশ কেস স্টার্ট করবে, তার পেছনে চেস করবে। স্যার, পুলিশ যখন কাউকে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করার মানে কতক্ষণ অ্যারেস্ট করে থানাতে রাখতে পারে, মানে পুলিশ কাস্টাডিতে রাখতে পারেন? পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করে আগের দিন, পরের দিন তাকে অবশ্যই কোর্টে প্রডিউস করতে হবে। যদি রবিবার পড়ে যায়? হ্যাঁ, একটা করে কোর্ট সবসময় খোলা থাকে সারা ভারতবর্ষের প্রত্যেকটি কোর্টে, একটা করে কোর্ট, সেটাকে সাধারণত বলা হয় এসডিজেএম কোর্ট, সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটস কোর্ট। 1 ঘন্টার জন্য হলো বছরে 365 দিন খোলা রাখতে হবে। দুর্গাপুজো হোক, কালী পুজো হোক, ঈদ হোক, ক্রিসমাস ডে হোক, নিউ ইয়ার্স হোক, যে কোনো দিন হোক, সারা ভারতবর্ষ বন্ধ। 15 অগস্ট, 26 জানুয়ারি, 2 অক্টোবর 3খানা ন্যাশনাল হলিডে রয়েছে। ন্যাশনাল হলিডেতেও সেই একটা করে কোর্ট খোলা থাকবে। কেন না, নিয়ম হচ্ছে অ্যাজ পার বিএনএসএস আর অ্যাজ পার সিআরপিসি, অ্যারেস্ট করার 24 ঘন্টার ভেতরে অ্যারেস্টিকে নিয়ারেস্ট কোনো কোর্টের ম্যাজিস্ট্রেটের সামনে প্রডিউস করতেই হবে ফর রিটেনিং হিম ইন ফার্দার কাস্টডি। এই 24 ঘন্টা কি? 24 ঘন্টা এক্সক্লুডিং দি টাইম অফ জার্নি ফ্রম পুলিশ স্টেশন টু কোর্ট, পুলিশ স্টেশন টু কোর্ট আর কোর্ট টু পুলিশ স্টেশন। কারণ গ্রামেগঞ্জে এমন অনেক থানা আছে যেখান থেকে কোর্টে যেতে 3-4 ঘন্টা সময় লাগে। এই জার্নি পিরিয়ডটা, টাইমটা বাদ যাবে। আর এইটা না করলে ডিটেনশন হচ্ছে ইললিগাল, মানে অবৈধ। 24 ঘন্টার বেশি কোর্টস অর্ডার ছাড়া কাউকে কাস্টডিতে রাখা যায় না। আর আগের দিন বলতে যেটা বোঝাচ্ছি, ধরুন আগের দিন রাত্রিবেলা যদি কাউকে অ্যারেস্ট করে, পরের দিন কোর্ট অর্ডারের ভেতরে যদি থাকে, 10টার ভেতরে রেকর্ড ফেকর্ড তৈরি করে পরের দিনই তাকে কোর্টে প্রডিউস করতে হবে। ধরুন রাত্রি 2টোর সময় যদি কাউকে অ্যারেস্ট করে, তাকে পরের দিনই কোর্ট অর্ডারই প্রডিউস করতে হবে। যদি না করে তাহলে কি হবে? তাহলে তো 24 ঘন্টা পেরিয়ে যাবে। পরের দিনের যে অপেক্ষায় যদি থাকে, 2 থেকে 24 ঘন্টা হয়ে যাচ্ছে, তো তাহলে তো মুশকিল, তাহলে পুলিশ ফাঁসাতে পড়ে যাবে। এই ধরনের কেস আমি ডিল করেছি। আগের দিন রাত্রি 11:30টার সময় অ্যারেস্ট করে পরের দিন প্রডিউস করেনি কোর্টে, এই জিজ্ঞাসাবাদ করছে এইসব করে ঠোরে, তারপরে তারপরের দিন কোর্টে প্রডিউস করবে বলে ঠিক করেছে। আমি থানায় গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে এসেছিলাম। ছেলেটি বেহালা থানায়, শীতের রাত্রি ছিল, সে লেপ কম্বল মুইঠুরি দিয়ে শুয়ে পড়েছিল। এবং আজকাল আপনি যে বললেন না কাস্টডিতে মারধর করতে পারে কিনা, একটা প্রশ্ন করেছিলেন। মারধর করার অফিসিয়ালি কোনো নিয়ম নেই, কারণ প্রতিদিনই তাকে কোর্টে প্রডিউস করার আগে তাকে নিয়ারেস্ট কোনো সরকারি হসপিটালে নিয়ে যেতে হয় মেডিকেল টেস্ট করানোর জন্য। যদিও পুলিশদের সাথে হসপিটালের কন্ট্যাক্ট থাকে, সবাইকেই ওকে করে দেয়, কিন্তু আদারওয়াইজ মেডিকেল টেস্ট করাতে হয়, করে ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যেতে হয়। এই মেডিকেল টেস্টের কারণ কি স্যার? ওই যে তাকে কোনো আঘাত করা হয়েছে কিনা, মারধর করা হয়েছে কিনা, তার রাত্রে খাওয়া দাওয়া ঠিক মতন হয়েছে কিনা, এইসব দেখা যায়। ওভারঅল মেডিকেল টেস্টের রিপোর্ট নিয়ে কোর্টে তাকে যেতে হয়। হ্যাঁ, এবং সে যদি ম্যাজিস্ট্রেটকে বলে বসে যে আমাকে মেরেছে অমুক করে, তাহলে কিন্তু সেটা পুলিশদের বিপক্ষে যাবে। ওই যে পুলিশরা রিস্ক নেয় না, কি দরকার? আমরা চাকরি করছি, মাইনে পাচ্ছি, ওইসব মারধর করে আমরা এক্সট্রা টাকা পাবো না তো। পুলিশরা অতটা নিশ্চিত না। একসময় 3rd ডিগ্রি সব ছিল, আর এখন হিউম্যান রাইটস কমিশন হয়েছে। সেই জিনিসটা কিন্তু নেহাত বাধ্য না হলে পরে, হায়ার অথবা ডাইরেকশন না হলে পরে মারধর করা, টর্চার করাটা, সেটা প্র্যাকটিক্যালি উঠেই গেছে। আর ওই আমি যে বললাম না খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল, বেহালা থানায় নিজে গিয়ে দেখেছি। বেহালা থানার পাশে একটা হোটেল থেকে খাবার আছে বেহালা থানায়, মাছ, ভাত, ডাল, তরকারি আনলিমিটেড। মাছটা শুধু 1 পিস, ভাত, ডাল, তরকারি আনলিমিটেড, যে যত বড় খাও। যারা থানার খাবার খাবে না তারা খাবে না, দাঁড়িয়ে আছে দেখলাম। আর যারা খাবার খেয়ে দিয়ে শুয়ে পড়ল, সেই অবস্থাকে শীতের রাতে তুলে ওকে ফেরত পাঠিয়ে দিল। পুলিশরা বিপদ মনে করলো। আমি জিজ্ঞেস করলাম যে 24 ঘন্টা, 11:30টার পর 24 ঘন্টা পেরিয়ে যাবে,
আমি আরেকবার আসবো, তখন যদি কোনো কোর্টস অর্ডার না দেখাতে পারেন আমি আমার কাজ করব, আপনারা আপনাদের কাজ করবেন। হ্যাঁ, বা এই কেসে আইওকে আই এখন ঘুমোচ্ছেন, মানে ওনার ডিউটি শেষে ঘুমোচ্ছে, ভালো কথা, আমার জানা দরকার নেই। আমি 11:30 পর একবার আসছি, 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে। ওমা পাঠক পরে গল্প করছি, দেখি সে ছেড়ে ফেলে দিয়ে সে চলে এসেছে, খানিকটা বিরক্ত হয়ে চলে এসেছে, যে উঠিয়ে দিয়ে থানা থেকে বার করে দিল। হ্যাঁ, ওই জন্য 24 ঘন্টার মধ্যে থানাকে কোর্টে প্রবেশ করতে হবে, এটা কম্পালসারি। প্লাস কাউকে অ্যারেস্ট করলে তার নিকটস্থ কাউকে মেমো অফ অ্যারেস্ট দিতে হবে। মেমো অফ অ্যারেস্টটা কি, তাতে লেখা থাকবে তাকে কি অপরাধে অ্যারেস্ট করা হলো এবং তাকে পরের দিন কোন কোর্টে প্রডিউস করা হবে, যাতে তার নিকটাত্মীয়কে সেই কোর্ট থেকে তার বেলের ব্যবস্থা করতে হয়। মেমো অ্যারেস্ট যদি ইস্যু না করা হয়, সেই অ্যারেস্ট অবৈধ, ইললিগাল। ওই গ্রাউন্ডেই কোর্ট কাউকে বেল দিয়ে দিতে পারে, এবং দিয়েওছে, এক্সাম্পলও রয়েছে। মেমো অ্যারেস্ট দেওয়া হয়নি, মেমো অ্যারেস্ট বানানো হয়েছিল, বানিয়ে ফাইলিয়ে রাখা ছিল, কোনো নিকটাত্মীয়কে হ্যান্ড ওভার করা হয়। এই অনেক ব্যাপার আছে, এগুলো জানা দরকার জেনারেল পাবলিকের। স্যার, যদি কোনো ছাত্রাবস্থায় যদি কারোর নামে জিডি বা এফআইআর করা হয় থানায়, সেক্ষেত্রে তার ফার্দার হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিংবা বিদেশ যাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট করার সময় কিংবা চাকরির কোনো ভেরিফিকেশনে কি কি বাধা আসতে পারে? অ্যাকচুয়ালি এফআইআর করা মানে কেস যদি স্টার্ট হয়ে যায়, তাহলে একটা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট বেরোয়। পাসপোর্ট করার আগে একটা পুলিশ ভেরিফিকেশন হয়, এবং সরকারি চাকরি পাওয়ার আগে একটা পুলিশ ভেরিফিকেশন হয়, ওটাকে বলা হয় ডিআইবি এনকোয়ারি, ডেপুটি ইন্টেলিজেন্স ব্যুরো। তারা এই এনকোয়ারিটা করে থাকে। প্রতিটি থানায় একটা ডেপুটি ইন্টেলিজেন্স ব্যুরো থাকে। এই পাসপোর্ট সংক্রান্ত এনকোয়ারি প্লাস সরকারি চাকরি পাওয়ার আগে যে এনকোয়ারি, এই এনকোয়ারিগুলো ওনারাই করে থাকেন। এখন কথা হচ্ছে, কারোর বিরুদ্ধে কোনো কেস যদি পেন্ডিং থাকে, কেস পেন্ডিং কখন বোঝা যাবে? জেনারেল ডায়েরি করলে সেটা কেস স্টার্ট হলো না। কেস যদি স্টার্ট হয়, মানে এফআইআর কেস স্টার্ট করতে এফআইআর করতে হয়, এফআইআর এর উপর ভিত্তি করে কেস স্টার্ট হয়। তখন লেখা থাকে, সাপোজ বেহালা পুলিশ স্টেশন কেস নাম্বার সাচ অ্যান্ড সাচ, ডেটেড সাচ অ্যান্ড সাচ, আন্ডার সেকশন সাচ অ্যান্ড সাচ অফ বিএনএস 2023, অথবা আগে লেখা থাকতো আইপিসি 1973, এরকম লেখা থাকতো। কেস যতক্ষণ স্টার্ট না হচ্ছে ততক্ষণ কিন্তু ওই কম্পিউটারে চেক করে কিছু পাওয়া যাবে না, সুতরাং সে ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে যাবে। কেস স্টার্ট হলে পরে কেসটা কি অবস্থা আছে, পুলিশ চলে আসবে, পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে সেই ধরনের রিপোর্ট বেরোবে। কিন্তু সুপ্রিম কোর্ট বা একাধিক হাইকোর্টের অর্ডার রয়েছে, যতক্ষণ না একজন অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হবেন, মানে একজন এফআইআর, সে হচ্ছে অভিযুক্ত ব্যক্তি, তার নামে এই অভিযোগ রয়েছে, অভিযোগ থাকা মানেই তো সে দোষী তা নয়। কেসটা শেষ হয়ে যাওয়ার পর যতক্ষণ পর্যন্ত সে দোষী সাব্যস্ত হচ্ছে, ততক্ষণ তার বিরুদ্ধে কোনো রকম অ্যাডভান্স রিপোর্ট দেওয়া চলবে না। এই মর্মে বিভিন্ন হাইকোর্ট, সুপ্রিম কোর্টের ডিরেকশন রয়েছে। সুতরাং এফআইআর পেন্ডিং রয়েছে, কেস পেন্ডিং রয়েছে, এই গ্রাউন্ডে সে সরকারি চাকরি থেকে বঞ্চিত হবে, এটা কখনো হতে পারে না। যদি সাবজুডিস হয় স্যার? হ্যাঁ, সাবজুডিস, তার মানে তো সাবজুডিস, মানে কেসটা পেন্ডিং, কেস চলছে, কিন্তু তাকে এখনো দোষী সাব্যস্ত করা হয়নি। আচ্ছা, সরকারি চাকরির ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার মনে হয় ন্যাচারালি সেটা কনসার্ন অথরিটির উপর ডিপেন্ড করছে, ক্লিয়ারেন্স পেয়ে যেতে পারে। কিন্তু পাসপোর্টের ক্ষেত্রে ক্লিয়ারেন্স নাও পেতে পারে, কারণ পাসপোর্ট তাকে হাজিরা দিতে হবে, বিভিন্ন কোর্টে তাকে হাজিরা দিতে হতে পারে। এমনকি বিভিন্ন কোর্ট, সে অনেকে দেখা যায় পাসপোর্ট হোল্ড করছে অলরেডি, কোর্ট তাকে পাসপোর্টটা জমা রাখতে বলছে। সুতরাং ইস্যুয়েন্স অফ পাসপোর্টের ক্ষেত্রে কেস পেন্ডিং অবস্থাতেও তাকে পাসপোর্ট নাও দেওয়া হতে পারে, এটা একটা নিয়ম, পাসপোর্ট তাকে নাও দেওয়া হতে পারে। তবে পাসপোর্ট অথরিটির আরেকটা প্রভিশন রয়েছে, ধরুন কারোর পাসপোর্ট ল্যাপস হয়ে যাচ্ছে আগামী কয়েক মাসের ভেতরে, তাকে রিনিউ করতে হবে, এই অবস্থায় তার নামে কোনো একটা কেস চলে এসেছে, কেস পেন্ডিং রয়ে গেছে, এই অবস্থায় যখন পাসপোর্ট তাকে আগে দেওয়া হয়েছিল, আগে যখন রিনিউ করা হয়েছে তখন কোনো কেস ছিল না, স্মুথলি রিনিউ হয়ে গেছিল। এখন দেখা যাচ্ছে রিনিউ করার আগে তার নামে একটা কেস চলে এসছে, এই ক্ষেত্রে পাসপোর্ট অথরিটির একটা প্রভিশন রয়েছে। পাসপোর্ট তো রিনিউয়াল হয় আজকাল 10 বছরের জন্য রিনিউ করে দেওয়া হয়, আগে 5 বছরের জন্য করে, 10 বছরের জন্য করে দেওয়া হচ্ছে, কিছু ক্ষেত্রে 15 বছরের জন্য করে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে 1 বছরের জন্য রিনিউয়ালটা হবে, অনলি ফর 1 ইয়ার। হ্যাঁ, তার ইমার্জেন্সি থাকতে পারে, বিদেশে যাওয়ার এরকম, 1 বছরের বেশি রিনিউয়ালটা হবে না যদি কোনো কেস পেন্ডিং থাকে বা কোনো এফআইআর পেন্ডিং থাকে পাসপোর্টের ক্ষেত্রে। কিন্তু সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা একাধিক হাইকোর্টের স্পেসিফিক অর্ডার রয়েছে যে কেস পেন্ডিং থাকা মানে সে তো দোষী নয়,
সুতরাং সে কারণে চাকরি ওই গ্রাউন্ডে সে কারো পাবে না চাকরি, এই মর্মে ডাইরেকশন রয়েছে। এখন পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটা পুলিশ সেইভাবে রিপোর্টটা তৈরি করে পাঠাবে, যাদের কাছে পাঠাবে তারা তখন আলটিমেটলি ফাইনাল ডিসিশনটা নেবে যে কে আমি চাকরিতে বহাল করব কি করব না। দেখবে কি ধরনের কেস পেন্ডিং রয়েছে, কি পুলিশ রিপোর্টে সব চলে আসবে। ওরা যদি বলুন না এই কেস ফালতু কেস, পেটি কেস, এই কেস কোনো মানেই হয় না, চলো নিয়ে নিতে পারে। হ্যাঁ, এখন যদি দেখা যায় যে মার্ডার কেস পেন্ডিং রয়েছে, মার্ডার কেসে অভিযুক্ত কেস পেন্ডিং, সেক্ষেত্রে মানে যেখানে চাকরি তার হতে চলেছে সেইখানকার অথরিটি ফাইনাল ডিসিশনটা নেবে যে কে চাকরিতে বহাল করা হবে কিনা, চাকরিটাকে দেওয়া হবে কিনা। এটা কি স্যার যে প্রতিষ্ঠানে চাকরির বিষয় চলছে মানে তাদের প্রেরোগেটিভ, মানে তারা নেবে কি প্রেরোগেটিভ, এক্স্যাক্টলি। পুলিশ তার ভেরিফিকেশন রিপোর্টটা পাঠিয়ে দেবে, এক্স্যাক্টলি যে রিপোর্টটা রয়েছে পুলিশ কম্পিউটারে নাম দিলে পরেই কোন থানে তার কি কেস পেন্ডিং একটা স্লিপ চলে আসে। কিছু যদি না আসে তাহলে মানে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে দেয়। হ্যাঁ, যেটা রিপোর্টটা যেটা আসবে এক্স্যাক্টলি সেটাই পাঠিয়ে দেবে, এবং কি কেস আছে কি ধরনের কেস পেন্ডিং সেটাও সেখানে বেরিয়ে আসবে। এইবারে যেখানে তার চাকরি হতে চলেছে তারা ঠিক করবে যে এর বিরুদ্ধে এই কেস পেন্ডিং রয়েছে, এই তার বিরুদ্ধে অভিযোগ, একে আমরা চাকরিতে নেব কি নেব না। এখন ছোটখাটো ছিটকে তারা কিন্তু নিয়ে নেয়, বঞ্চিত করে না। সিরিয়াস কিছু না হওয়ার পর নিয়ে নেয়, সিরিয়াস কিছু হলে পর তাদেরও তো একটা লিমিটেশন রয়েছে, তাদেরও নানা রকম হায়ার অথরিটি রয়েছে, সেক্ষেত্রে তারা হয়তো নাও নিতে পারে। তবে পাসপোর্টের ক্ষেত্রে আর কি, পাসপোর্ট জেনারেলি এইসব ক্ষেত্রে নর্মালি ইস্যু করা হয় না, নতুন পাসপোর্টের ক্ষেত্রে বিশেষ করে। আর রিনিউয়ালের ক্ষেত্রে 1 বছর ইস্যু করার একটা প্রভিশন রয়েছে, 1 বছর পর্যন্ত রিনিউয়াল করা যেতে পারে। 1 বছর পর তোমাকে আবার আসতে হবে, ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে। পাসপোর্টের একটা বিভিন্ন ক্লজ আছে, তাতে এটা রয়েছে 1 বছরের বেশি রিনিউয়ালটা দেওয়া হবে না কোনো কেস যদি পেন্ডিং হয়ে যায়। আর কনভিক্টেড হয়ে গেলে পরে তো হবেই না, আর যদি কনভিকশন হয়ে যায়, কনভিকশন হয়ে যাওয়া মানে কি, কনভিকশনের রকম ফের রয়েছে। যদি জরিমানা দিয়ে খালাস পেয়ে যান ইটস অল রাইট, তাহলে কোনো ব্যাপার নয়। যদি জেল হয়ে যায় তাহলে তো যেতে পারবেন, প্রশ্নই উঠছে না। স্যার আমার মানে প্রায় শেষের দিকে স্যার অনেক প্রশ্নই মনে আসছে বলুন তো, আবার অন্য কোনো হয়তো আলোচনা করলে পরে ভালোই লাগে। হ্যাঁ স্যার, এবার এই মুহূর্তে স্যার যেটা জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে অনেক মানুষ আছেন যারা তাদের মামলা চলতে কোনো এক সময় বিশেষ করে নন কগনিজেবল অফেন্স এরকম কিছু আছে, সেটা একটা মামলা চলছে, তারপরে দুপক্ষেরই কোনো রকম কোনো অ্যাপিয়ারেন্স নেই, মামলাটা ওইভাবেই পড়ে আছে এবং সবাই নিশ্চিন্তে আছে, দুটো পার্টি দুটো পক্ষই নিশ্চিন্তে ঘুরছে, মামলা নিয়ে কিছু ভাবনা চিন্তা করছে না। দেখা গেল তাদের পাসপোর্ট করার কোনো সময় এলো, তারা ভাবছেন আমাদের তো মামলা নিয়ে আমাদের কিছু আসছে না, সমন আসছে না, কোনো ঝামেলা নেই, কিছু নেই। তখন দেখা গেল তখন কি কোনো সমস্যা হতে পারে স্যার, যেহেতু কনভিকশন বা অ্যাকুইটাল কিছুই সেটা হয়নি, মামলাটার নিষ্পত্তি কিছু নেই? হ্যাঁ, বুঝতে পেরেছি, নিষ্পত্তি কিছু নেই। এই ধরনের মামলা 498A কেস যখন প্রথম চালু হয়, 498A সেকশনটা আইপিসিতে প্রথম যখন চালু হয়, তখন আপনি যে ঘটনা পরম্পরা বললেন সেটা খুব হতো। অ্যাকচুয়ালি আমাদের ভারতীয় যে বিচার ব্যবস্থা আইপিসি অ্যাকচুয়ালি মানে ব্রিটিশ পেনাল কোড থেকে নেওয়া। ব্রিটিশ পেনাল কোড, ইন্ডিয়ান পেনাল কোড, পাকিস্তানি পেনাল কোড, বাংলাদেশ পেনাল কোড সব এক, আমি সব পড়ে দেখেছি। সব পেনাল কোডে সেকশন 498 রয়েছে। 498A যেটা 498 ক্যাপিটালে, ওটা একমাত্র ইন্ডিয়ান পেনাল কোডে রয়েছে, ওটা পার্লামেন্টে অ্যাড করা হয়েছে। কারণ ভারতবর্ষ বিশাল জনসংখ্যার দেশ, ওতে গৃহবধূর প্রতি অত্যাচারের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছিল, সেটাকে আটকানোর জন্য 498A ক্লজটা যোগ করা হয়। প্রথম যখন এটা চালু হয় তখন বাড়ির কোনো গৃহবধূ থানায় গিয়ে মুখ দিয়ে উচ্চারণ করলেই যথেষ্ট ছিল, বাড়ি শুদ্ধ সবাইকে, হাজব্যান্ড অ্যান্ড রিলেটিভ অফ দি হাজব্যান্ড, এই কথাটা লেখা রয়েছে। ন্যাচারালি বাড়ি শুদ্ধ সবাইকে নিয়ে থানায় চলে আসতো, পুলিশদের কিছু করার ছিল না, সবাইকে যে কাস্টডিতে ঢুকে যেত নয়, থানায় বসিয়ে রাখতো, পরের দিন কোর্টে নিয়ে যেত। আমি দিনের পর দিন দেখেছি বাড়ির শাশুড়ি বৃদ্ধা মা কোনোদিন কোনো কোর্ট থানা পুলিশ দেখেনি, তাকে নিয়ে গেছে মুখ ফুক ঢেকে কাঁদতে কাঁদতে সে কোর্টে চলেছে, এরকম দেখেছি। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন এই ধরনের অভিযোগ জমা পড়াতে বিভিন্ন কোর্টে, সুপ্রিম কোর্টে বেশ কিছু অর্ডার পাস করলো যে 498A কেস এই হবে না, পুলিশ প্রথমে সেটাকে যাবে, ভেরিফিকেশন করবে এই অভিযোগে কোনো যথার্থতা আছে কিনা, যদি থেকেও থাকে সেটা কনসিলিয়েশন করার চেষ্টা করবে, কনসিলিয়েশন করার পরে যদি দেখা যায় যে না এটা কিছু করার নেই, অ্যারেস্ট করতে হবে, তখনই অ্যারেস্ট করবে। এইটাই এখন, আগে 498 কেসে কি হতো, ওই অ্যারেস্ট হয়ে গেল, তো অ্যারেস্ট ফ্যারেস্ট হয়ে গেল, জেলও হয়ে গেল,
জেলে আর কতদিন থাকে? বেশি দিন তো জেলে থাকবে না। 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 1.5 মাস, ম্যাক্সিমাম 3 মাস তাও তো বেল দিতেই হবে। বেলটা হয়ে গেল তো ব্যাস। এইবার আর বিপক্ষে আর কোনো ইন্টারেস্ট নেই, তারাও কোর্টে যাবে না, কিছু না, জেল তো খাওয়ানো হয়েই গেছে। এখন আর কেস চালিয়ে কি হবে? কেস চালানো হয়তো খরচের ব্যাপার, হ্যাঁ, থেমে গেল, ব্যাস। এর ফলে দেখা গেল কি বেশিরভাগ 498 কেস মানে 97-98%, 1% 2% হয়তো ফাইনালি গিয়ে একটা অর্ডার হতো, কনভিকশন এটা হতো, বাকি সব কেস মাঝপথেই ডিসমিসড হয়ে যেত, ডিসমিস ফর নন প্রসিকিউশন। হ্যাঁ, মেয়ের পক্ষ না আসার জন্য ছেলের পক্ষের লয়ার একসময় কোর্টে গিয়ে বলতো যে ওরা তো এভিডেন্স দিতে আসছে না, যে কমপ্লেন করে তাকে প্রথম সাক্ষী দিতে আসতে হয়, মেয়ের পক্ষ থেকে আসতে হয়, দিনের পর দিন আসছে না, সেই কেসটা পেন্ডিং করে লাভকে ডিসমিস করে দিন, করতো 1 দিন 2 দিন থেকে আলটিমেটলি খারিজ করে দিত, ডিসমিস ফর নন প্রসিকিউশন। হ্যাঁ, তা এই আপনি যেটা বললেন যে কোনো কেস নেই, কিছু নেই, হ্যাঁ, এখন যদি ডিসমিস হয়ে যায় তো কোনো কেসই নেই, ডিসমিস ফর নন প্রসিকিউশন, দুপক্ষই মুক্তি পেয়ে গেল। আর যদি পেন্ডিং থেকে যায় তাহলে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট একটা বেরোয় না, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট একটা বেরিয়ে চলে আসে কম্পিউটারে, আগে হয়তো ম্যানুয়ালি বলতে কম্পিউটার বেরিয়ে, তাতেই কারোর বিরুদ্ধে কি কেস আসে না আসে সমস্ত একটা গ্লান্স বেরিয়ে চলে আসে। সেই রিপোর্টটা তখন আর কি পাসপোর্ট অফিসে জমা হয় বা পুলিশ দেখে, ওটার উপর ভিত্তি করে পুলিশ নিজে একটা রিপোর্ট লিখে পাসপোর্ট অফিসে জমা করে, তার উপরে ভিত্তি করে পাসপোর্ট অফিস তখন ডিসিশন নেয় যে আমি একে পাসপোর্ট দেবো কি দেবো না। হ্যাঁ, ডিসমিস ফর নন প্রসিকিউশন কেসের মানে ক্ষেত্রে দ্যাট ইজ ডিসমিস ফর ডিফল্ট। সেক্ষেত্রে কি স্যার ডিসমিস ফর মেরিট হলো ডিসমিস, আচ্ছা, ডিসমিস ফর নন প্রসিকিউশন হলো ডিসমিসড। ডিসমিস হয়ে মানে নো কেস, কেস ড্রপড। কিন্তু স্যার আমি তো ওটা অ্যাকুইটালও বলতে পারছি না। না, অ্যাকুইটাল নয়। অ্যাকুইটাল কখন হবে? কেস শেষ পর্যন্ত হলো, হয়ে খালাস হলো। নানা রকম ব্যাপার আছে, অ্যাকুইটাল আছে, ডিসচার্জ আছে। ডিসচার্জ মাঝপথে ডিসচার্জ হতে পারে, চার্জশিটে নাম ঠাম থাকলেও নামও আছে, সব কিছু আছে, তারপরে কথোপকথন করে দেখা গেল যে এর কোনো ইনভলভমেন্টই নেই, একে তখন ডিসচার্জ করে দেওয়া হলো মেইন মামলা থেকে। মানে এর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া স্টার্ট হলো না, বিচার প্রক্রিয়া স্টার্ট হওয়ার আগে একে ডিসচার্জ করে দেওয়া হলো। কিন্তু ডিসমিস ফর এই ডিফল্ট মামলায় নেই। স্যার ওটা কি কোনো বাধা হতে পারে বা পারে না না, ডিসমিস ফর ডিফল্ট মানে যিনি কেসটা করলেন তিনি কেসটা চালালেন না, যেহেতু চালালেন না, যাদের বিরুদ্ধে কেস করেছিলেন তারাও মুক্তি পেয়ে গেলেন, মানে তাদের বিরুদ্ধে আর কোনো কেস নেই। মানে ইটস এ কাইন্ড অফ অ্যাকুইটালি বলতে পারেন। অ্যাকুইটাল কথাটার মানে হচ্ছে শেষ পর্যন্ত বিচার করে দেখা গেল যে এর কোনো ইনভলভমেন্টে নির্দোষ, এ খালাস। অ্যাকুইটাল মানে খালাস। আর ডিসচার্জ মানে চার্জশিটের মানে এফআইআর নাম হচ্ছে, চার্জশিটের নাম হলো, সবই হলো, কোর্টে মানে প্রশ্নোত্তর পর্ব শুরু করার পরে হয়ে দেখা গেল না না এর কোনো ইনভলভমেন্ট নেই, ফালতুর নামটা রাখা হয়েছে, নিয়ে ঠিয়ে ওকে তখনই ডিসচার্জ করে দেওয়া হলো। ডিসচার্জ মানে বিচার আর হলো না, ডিসচার্জ। এরকম নানা রকম প্যারামিটার্স রয়েছে আর কি। তা এই পাসপোর্টের ক্ষেত্রে যেটা বলছেন আর কি, ওই পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট যেটা সেটা বেরিয়ে আসবে, তার সাথে পুলিশ নিজে একটা রিপোর্ট লিখবে, লিখে পাসপোর্ট অফিস জমা করবে, এর উপরে ভিত্তি করে পাসপোর্ট অফিসার, কনসার্ন পাসপোর্ট অফিসার ডিসিশন নেবে আমি ওকে পাসপোর্ট দেবো কি দেবো না। স্যার আজকে শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে স্যার যাদের পার্সোনাল ভেহিকেল আছে, হ্যাঁ, মানে 2 চাকা কিংবা 4 চাকা, হ্যাঁ, তো আমরা মানে প্রায়শই দেখি রাস্তায় নানা রকম পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা, নানা রকম কেস দেওয়া বিষয়টা ঘটে। হ্যাঁ, তো আমাদের দর্শকদের সচেতনতার জন্য আমি স্যার জানতে চাইবো যে কোন কোন পেপারস গুলো রাখা খুব জরুরি, মানে যেগুলো রাখলে চট করে। হ্যাঁ, প্রথম যেটা রাখতে হবে, যিনি গাড়ি চালাচ্ছেন তার ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স, 2 হুইলার চালালে 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স, 4 হুইলার চালালে 4 হুইলার ড্রাইভিং লাইসেন্স, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। সেকেন্ড হচ্ছে গাড়ির ব্লু বুক রাখতে হবে, গাড়ির ব্লু বুক। আর পলিউশন কন্ট্রোল পলিউশন সার্টিফিকেট রাখতে হবে, পলিউশন সার্টিফিকেট। এই তিনটে। আর ট্যাক্স টোকেন রাখতে হবে। স্যার ইন্স্যুরেন্সটা, ইন্স্যুরেন্স, পলিউশন, ব্লু বুক আর ড্রাইভিং লাইসেন্স, এই 5খানা আইটেম। এবং স্যার আপ টু ডেট থাকতে হবে কি ইন্স্যুরেন্সটা? আপ টু ডেট অ্যাকচুয়ালি পুলিশটা যেটা দেখে আর কি রাস্তায়, ট্যাক্স আর ইন্স্যুরেন্স কিন্তু ওরা অতটা দেখতে চায় না। ব্লু বুক, ড্রাইভিং লাইসেন্স আর পলিউশন, এই তিনটে সম্ভবত দেখতে চায়। স্যার দেখা গেল ব্লু বুকে
ওনারের নাম আছে গাড়ির, হ্যাঁ। কিন্তু তার যিনি ড্রাইভ করছেন তার ড্রাইভিং লাইসেন্স আছে, হ্যাঁ। কিন্তু এরকম কোনো কি মানে অ্যাফিলিয়েশন বা কোনো রকম কি কোনো পাওয়ার দরকার, যেটা আমি Power টা অমুকের রাখলে গাড়ি ভালো। আমি চড়ছি, পাওয়ার আমি চালাচ্ছি? না অথরাইজেশন পাওয়ারটা রাখলে ভালো হয়, পাওয়ারটা রাখলে ভালো হয়। যেমন এই আমার গাড়িতে আমার ড্রাইভারকে একটা আমি অনেকদিন ধরে লিখে দিই, মানে ধর আমাকে এয়ারপোর্টে ছেড়ে আসছে, ছেড়ে একা গাড়ি নিয়ে আসছে, যদি কেউ ধরে এরকম আর কি, তখন আর কি দেখিয়ে দেবে যে আমি এনার গাড়ি চালাই, এই অথরাইজেশন লেটার এরকম একটা দেওয়া থাকে, গাড়ির ওই ড্যাশবোর্ড রাখা থাকে। কোনো সময় স্যার কোনো বাইক আরোহীকে হ্যাঁ, কোনো তার ভুলের জন্য পুলিশ কি কখনো বাইকের চাবি সিজ করতে পারে? না 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 না, এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। এমনকি এই ডকুমেন্টস গুলো যদি নাও থাকে, তাহলে নিয়ম হচ্ছে উইদিন 15 days পুলিশকে এসে দেখিয়ে যাওয়া। তখন জেরক্স থাকলো বা তাও নেই, উইদিন 15 days এসে পুলিশকে এসে দেখিয়ে যাওয়া যে আমার সব আছে। পুলিশ নোটিফাই করে রাখবে, মোটর ভেহিকলস অ্যাক্টে একটা সেকশনে বলা রয়েছে উইদিন 15 days সে ডকুমেন্টগুলো পুলিশের কাছে জমা দিতে হয় যদি কোনো কেস খেয়ে যায়। ডকুমেন্ট যদি সব ঠিকঠাক থাকে তাহলে আর ওই কেসটা হবে না। অসংখ্য ধন্যবাদ স্যার। একটা ফর্মালিটি আছে স্যার ছোট্ট, এটা অ্যামা স্টুডিওজ এর পক্ষ থেকে একটা ডায়েরি স্যার। বাহ, নাইস, ধন্যবাদ।